This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখে নেব দিনের সেরা 10 ব্রেকিং নিউজ। পিসিআর কে বলবো প্রথম ব্রেকিং নিউজটা প্লে করতে। কাল এসএসসির একাদশ ও দ্বাদশের ফল প্রকাশ। রাত 8টার পর রেজাল্ট আউট। চরম উদ্বেগে যোগ্য চাকরিহারারা। শূন্যপদ 12,514, আবেদন করেন 24,655 জন। এবার পিসিআর কে বলবো সেকেন্ড যে ব্রেকিং নিউজটা রয়েছে সেই ব্রেকিং নিউজটা প্লে করতে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও স্বস্তি অনিকেত মাহাতোর। আরজি করেই পোস্টিং চিকিৎসক অনিকেত মাহাতোর। সিঙ্গল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চও। আবার মুখ পড়ল রাজ্য সরকারের। আর এবার সময় ব্রেকিং নাম্বার 3। 3 দিনে 1,73,00,000 ফর্ম বিলি হয়েছে। বাংলায় জোর কদমে চলছে এসআইআর। 2 হাত পেতে ফর্ম নিচ্ছেন তৃণমূলের নেতারাও। এবার সময় ব্রেকিং নাম্বার 4-এ। পিসিআর কে বলবো সেই ব্রেকিং প্লে করতে। বিধাননগরের 12 নম্বর ওয়ার্ডে বহু বাংলাদেশি পরিবার। 8ঘরা পূর্বপাড়ায় আরো এক বাংলাদেশি পরিবারের হদিশ। সিটি সেন্টার 2 এর পিছনে বহু বাংলাদেশির ডেরা। গত রাত থেকেই উধাও ওই সমস্ত বাংলাদেশি পরিবার। এবার সময় ব্রেকিং নাম্বার 5-এর। রাজ্যের সবার ফর্ম ফিল আপ না হলে আমি নিজেরটা ফিল আপ করব না। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে এনুমারেশন ফর্ম নেননি দাবি মমতার। বিএলও বাড়ির অফিসে ফর্ম জমা দিয়ে গেছেন বলে জানান মমতা। এবার সময় ব্রেকিং নাম্বার 6-এর। পিসিআর কে বলবো 6 নম্বর ব্রেকিংটা প্লে করতে। রাজগঞ্জ বিডিও অফিসের পেছনে বহু ভোটার কার্ড। কারা ফেলে গেল এই ভোটার কার্ড তা নিয়ে রহস্য দ্বারা বেঁধেছে। বিডিও অফিসের গায়ে এত ভোটার কার্ড এলো কিভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সময় ব্রেকিং নাম্বার 7-এর। এসআইআর চালু হতেই আতঙ্কে অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি কলোনির বাসিন্দারা ত্রস্ত। খালি হচ্ছে নিউ টাউনের বেশ কিছু কলোনি। নিউ টাউনের 2টি কলোনির বহু বাসিন্দা এখন বেপাত্তা। সময় ব্রেকিং নিউজ 8-এর। কোচবিহারের চরম অসভ্যতার শাসক দলে বিজেপির বিএলএ কে জুতোর মালা পরানো হলো। জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ। মাথা ভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় পঞ্চায়েতের ঘটনা। এবার সময় ব্রেকিং নাম্বার 9। এসআইআর চলাকালীনই এনআরসি ভীতি বাড়িয়ে দিলেন অনুব্রত। এসআইআর এর পরেই বাংলায় এনআরসি দাবি অনুব্রত মণ্ডলের। ভোটার লিস্টে নাম তুলুন নয়তো চরম বিড়ম্বনা মন্তব্য অনুব্রত। এবার সময় ব্রেকিং নিউজ 10-এর। পিসিআর কে বলবো লাস্ট ব্রেকিং প্লে করতে। বেটিং অ্যাপ তদন্তে বিপাকের সুরেশ রায়রা শিক্ষার ধাওয়ার। প্রায় 11.5 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আজকে ঠোঁটকাটা স্পেশাল আক্ষরিক অর্থেই একটা স্পেশাল খবর দিয়ে শুরু করব। 3 দিন ধরে কলকাতা এয়ারপোর্টে চিরুনি তল্লাশি, মানে জোর খোঁজাখুঁজি চলছে। কম্বিং অপারেশন যাকে বলা হয়। না না, জঙ্গি টঙ্গি কিচ্ছু নয়। বাঁদর খুঁজতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে উধাও 1.5 ফুট সাইজের একটি বাঁদর। থাই এয়ারওয়েজের বিমানে পাচার জোড়া লেঙ্গুর। শুল্ক দফতরের তল্লাশির সময়, মানে কাস্টমসের তল্লাশির সময় একটি লেঙ্গুর পগার পার। 72 ঘন্টা তন্ন তন্ন করে খুঁজেও সেই লেঙ্গুরের কোনো হদিশ মেলেনি। বিমানবন্দরে 800 সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েনি বাঁদর। কোথায় গেল লেঙ্গুরটা? ব্ল্যাক শ্যাং ডুক এই প্রজাতির লেঙ্গুর পাওয়া যায় কোথায়? কম্বোডিয়া, ভিয়েতনামে। এটা হচ্ছে একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পেসিস, মানে বিলুপ্ত প্রায়।
মানে প্রায় পৃথিবী থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। সত্যিকারের বাঁদর হারিয়ে যেতে পারে, কিন্তু আমাদের চারপাশে যে বাঁদরগুলো রয়েছে তাদের কিন্তু পোয়াবারও বাঁদরামিও চলছে ঠিক সেই রকম। অনুকূল জল হাওয়ায় এই বাঁদরদের সংখ্যা বেড়েই চলেছে, সমানতালে বাড়ছে তাদের বাঁদরামি। বিজেপির এক বুথ লেভেল এজেন্টের গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অসভ্যতামির একটা লিমিট হয়তো। কোচবিহারের মাথাভাঙার খটের বাড়ি গ্রাম। এসআইআর কাজ করতে গিয়ে মহাবিড়ম্বনায় পড়তে হলো বিজেপির বুথ লেভেল এজেন্টকে। জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ। সরাসরি তৃণমূলের দিকে আঙুল বিজেপির আক্রান্ত বিএলএ নিবাদ দাসের। ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ধাক্কে বাড়ি থেকে বাইর করে দিল। তুমি বাড়ি থেকে বাইরে, ওইখানে তোমার কি আছে? জুতোর মালা পরেই মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ জানান বিজেপির বিএলএ। বিএলওর বিরুদ্ধে শাসক যোগের অভিযোগ বিজেপির। উনি টিমচের নেতা, উনি সরকারি বিএলও, উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি, ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। তৃণমূল যথারীতি অভিযোগ মানছে না, তবে শাসক দলের নেতার কথায় ফাঁক যথেষ্ট। মানে তো সেরকম কিছু ঘটনাই ঘটে নেই, এটা বিজেপি নিচে নিচে নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে। তাদের দলেরই এটা ষড়যন্ত্র, ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও আক্রান্ত বিজেপির বিএলএ। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রামে বিজেপির বিএলএকে বেধড়ক মারের অভিযোগ। আক্রান্তকে বাঁচাতে গিয়ে মার খান আরও এক বিজেপি নেতা। এখানেও অভিযুক্ত তৃণমূল। আমি আর সুরজিৎ বিশ্বাস ওখানে যাই, গেলে দেখি ওখানে টিএমসির হারমাদরা জড়ো হয়ে বসেছিল। আমরা যাওয়ার পর আমাদের উপরে বেদম মারধর করে। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে কিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই যাবে। বিজেপির বিএলএদের ওপর এমন রোষ কেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দাওয়াই দিয়েছিলেন শোনা যাক। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। ফ্রন্ট ফুটে খেলার বার্তা বিজেপির। চিন্তার কিছু নেই, এই ধরনের হামলাতে আমরা অভ্যস্ত, এবং হামলা হলে এবার তৃণমূলকে গামলা করব। নেতার আত্মবিশ্বাস কি বিজেপির নিচু তলাকে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে? গতকালই ঠোঁটকাটা আপনাদের বলেছিল তৃণমূল এমনি এমনি কম বিএলএ দেয়নি। কাল ফিগারটা ছিল 27,000, রাজ্যে বুথ কত? 80,000-এর বেশি। এর পেছনে রাজনৈতিক কৌশল আছে। দেখুন, আমরা দিনের পর দিন রাজনীতি কভার করেছি, কিচ্ছু বুঝি না এমন তো নয়। নয় করে 23-24 বছর পেরিয়ে গেছে এই পেশায় এবং রাজনীতি কভার করতে করতে। ক্ষুদ্র অভিজ্ঞতা, কিন্তু কিছু কিছু আমরাও বুঝি। বিশ্লেষকরা বলছিলেন বিএলওদের বগল দাবা করেই এসআইআর পর্ব চুকিয়ে ফেলতে চাইছে রাজ্যের শাসক দল। এটা কি বিরোধীরা আগে বোঝেননি? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মনে হচ্ছে দেরিতে হলেও তৃণমূলের খেলাটা এখন ধরে ফেলেছে। বিরোধী দলনেতা এই এসআইআর চলাকালীনই শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। ওদের কাছে আমার অনুরোধ, হুমকি ধমকের কাছে মাথা নত করবেন না। হুমকি ধমক ফিজিক্যাল অ্যাটাক করলে, ঝান্ডা নিয়ে সঙ্গে ঘুরলে এফআইআর করুন। পলিটিক্যাল আনুগত্যের জন্য কম্প্রোমাইজ করে চলেন, তাহলে আপনাদের অবস্থাও বিহারের বিএলওদের মতো হবে। বিহারে 432টা এফআইআর হয়েছে বিএলওর এগেনস্টে, 52 জন জেলে আছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিএলওদের কেন হুঁশিয়ার করলেন? কারণ তৃণমূল বিএলওদেরই চাঁদমারি করছে, টার্গেট করেছে। একেবারে চাণক্য নীতি। দেখাবো কেমন? সাম দাম দণ্ড ভেদ, মানে যেখানে সাম মিষ্টি কথায় কাজ হবে সেখানে ভালো কথা বলো, যেখানে দাম প্রয়োগ করতে হবে সেখানে বিএলওদের একটু রসে বসে রেখে দেওয়ার ব্যবস্থা, যেখানে দণ্ড দরকার দণ্ড সেখানে গাজোয়ারির হুমকি। এবং একটা উদাহরণ আজ শুনিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, ফেলে দেওয়ার মতো নয়। হুমকির ভাষাটা ভালো করে শুনবেন, শুনুন। তোমাদের টাকা মধ্যে দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। আমাকে তো জানাবি, আমি তো আমার মতো শুরু করছি না, আমি তুমি মারধর খেয়ে যাবি, যেখানে
একজন মহিলাকে এই ভাষায় বলা হচ্ছে। চাণক্য নীতির শেষটা কি বলুন, বলুন না। শেষটা হচ্ছে ভেদ, মানে কাজের মধ্যে ঝামেলা পাকিয়ে দাও, এমন পরিস্থিতি তৈরি করে দাও যাতে বিএলওদের অবস্থা হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মাথা নত করতে যাতে বাধ্য হন। চাণক্যের প্রতিটি নীতির প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা। এমন অবস্থা যে বাড়ি যাওয়ার প্রয়োজনও মনে করছেন না অনেক বিএলও। বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের, মালদায় অন্য ছবি। চাঁচলের এক বিএলও তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন। বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। না, সেটা সত্যি না। আমি বসে গুছাচ্ছিলেন। নিয়ম ভাঙার ছবি জেলায় জেলায়। হাওড়া সাঁকরাইলে ক্লাসরুমে বসে ফর্ম বিলি বিএলওর, চারপাশে তৃণমূল নেতাদের ভিড়। হুবহু এক দৃশ্য উত্তর 24 পরগনার পানিহাটিতে। তৃণমূল নেতাদের মধ্যে বসে বেসরকারি স্কুল থেকে ফর্ম বিলি বিএলওর। অনিয়মের ছবি তুলতে গেলেই বাধা তৃণমূল কর্মীর। সাফাই একমাত্র সম্বল তৃণমূল কর্মীদের। ছবি করছো কেন করবে না? এটা আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন বিরুদ্ধ কাজ করেছে। এর আগে বাড়িতে ঘুরেই এসেছি, এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তো খোলাখুলি নিয়ম ভঙ্গ। এসআইআর ক্যাম্প বানিয়ে টেবিল পেতে ফর্ম বিলি বিএলওর। গিজগিজ করছে তৃণমূল নেতাকর্মী। তো নিয়ম বহির্ভূত। এখন দেখুন, নিয়ম বহির্ভূত পাবলিক যদি আমাকে চায় এইভাবে করতে, এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ওনারা কি বলতে চাইছেন। আমি তো ওনাদের কথা শুনে করছি। আমি তো প্রত্যেক ক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে, কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো। শিলিগুড়িতেও তাই। তৃণমূলের উপস্থিতিতে ক্যাম্প করার কথা মেনেই নিচ্ছেন বিএলও। और हम लोग अभी घर घर भी जा रहे हैं। आज थोड़ा यहाँ पर बैठेंगे, जब ये इसका वेट कम होगा तब हम घर घर भी जाएंगे। कौन कौन बीएलए है? वो पार्टी है टीएमसी पार्टी। और दूसरा जो पार्टी है उनका कोई बीएलए नहीं आया है? नहीं आया अभी। তৃণমূলের ভয়ে কি বিএলওরাও নিয়ম ভাঙছেন, নাকি শাসক দলের প্রতি বিএলওদের ভক্তি উপচে পড়ছে? অনেক বিএলওকে আবার ভয় দেখানো বা চমকানোর মতো কষ্টটুকুও শাসক দলকে করতে হচ্ছে না। কেন বলুন তো? কারণ তারা আপনা আদমি, ঘরের লোক। বাঁকুড়ার ছাতনার বামুনকুলি বুথের বিএলও সজল মুখোপাধ্যায়। ইনি আদৌ নিরপেক্ষ হবেন? এখন নির্বাচন কমিশনের ব্যাজ পরে ফর্ম বিলি করছেন। ইনি শেষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন। হারলেও তো গায়ে তৃণমূলের ছাপ। ঠিক যেমন ভোটের দেওয়াল লিখনে নাম এখনো মোছেনি। একজন সক্রিয় কর্মী, যিনি একজন এখনো টিএমসি সক্রিয় কর্মী, তাকে এইভাবে তৃণমূল যে বিএলও অফিসার করবে, এটা কিন্তু খুবই শোচনীয় ব্যাপার। আপনি পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে কি করেছিলেন? মানে অনেকদিন আগে করেছিলাম, এখন আর পার্টি কিছু করি না। হরিবল বলরে বিজেপি গেল রে। উনি জনগণের কাজ করছে, ভোটার লিস্টের কাজ করছে, এসআরের কাজ করছে। বিজেপি কোথাও নাই, কিচ্ছু নাই। আর এক তৃণমূল নেতার কীর্তি দেখাই। দক্ষিণ 24 পরগনার কুলপিতে বিএলওর ধার পর্যন্ত ধারেননি তৃণমূল বুথ সভাপতি। নিজেই বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম বিলি করা শুরু করে দিয়েছেন। তৃণমূল নেতার হাতে ফর্ম পৌঁছলো কি করে? আসলে কুলপির খেটের পোতা বুথের ওই বিএলও ওই অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রী। বিএলওর পরিবর্তে আমি ফর্ম বিলি করিনি। বিএলও ছিল, বিএলও অসুস্থ, বিএলওর বাবা, বিএলও গাড়ি করে সঙ্গে গেছে আমার সঙ্গে, আমি ওনার সঙ্গে গেছি। হ্যাঁ, গিয়ে যেখানে অসুবিধা হয়েছে আমি জাস্ট ফর্মটা দিয়েছি। আপনার সঙ্গে কে ছিল? ওই বিএলও কোন দলের? দলের এবার কি বুঝবো, সে আমাদের গ্রামের ছেলে, কোন দল আমি কি করবো। অভিযোগ এসছে, কিন্তু যদি আমরা ওরকম প্রমাণ পাই ওনাকে ব্যবস্থা গ্রহণ করব। দল, সংসার, কমিশনের কাজ সব কিভাবে একাকার হয়ে যাচ্ছে দেখলেন? 20 ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল, সেই দল ওপেন ডিক্লেয়ার করব, যে দলের চেয়ারম্যান আমি নিজেই। কোনো আলটিমেটামের বিষয় নেই, এই নিয়ে উনি প্রায় 15 বার আলটিমেটাম দিলেন। আলটিমেটাম তো লোকে একবার দেয়। ভোট এলেই সব এই নেতা ওই নেতারা হচ্ছে নানা রকমভাবে বেসুরো গাইতে শুরু করেন। সম্ভবত তাদের ইলেকশন সিট নিয়ে বোধহয় কিছু দরবার ফরবারের ব্যাপার থাকে। আগে তিনি যে কথা বলেছেন সে কথা তিনি বাস্তবে রূপ দিক। উনি কি করবেন আগে করতে দিন। ঢাকা কলসি জোরে জোরে পাচ্ছে।
দল যদি মমতা ব্যানার্জি ডাকে সেই মুহূর্তে যদি আমার যা যা ডিমান্ড সেটা যদি ফুলফিল করে তাহলেই হবে, নাহলে যাওয়ারও কোনো প্রশ্ন নাই। এ পথে আমি যে গিয়েছি বারে বার, কবিগুরুর গান, সেই গান মনে রেখেই যেন একই পথে হাঁটছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই আছেন, এই নেই। দলকে বারবার আলটিমেটাম দিচ্ছেন, যদিও দল বলছে আলটিমেটাম একবারই দিতে হয়, বারবার নয়। ডেডলাইন দিয়ে বলছেন দল ছাড়লেন বলে এই ছেড়ে দিলেন, এই ছেড়ে দিলাম। পরক্ষণেই আবার তৃণমূল নেত্রী এবং শাসক সেনাপতির বন্দনায় তিনি যেন ভক্ত কবি। এবার আবার বললেন দল ছেড়ে দিচ্ছি, দিনক্ষণ তারিখও বলে দিয়েছেন। তাহলে এবার কি হুমায়ুন গণ? 6 ডিসেম্বরটা যেতে দিন, 20 ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব, যে দলের চেয়ারম্যান আমি নিজেই। এর আগেও বলেছিলেন নতুন দল করবেন এবছর 15ই মার্চ। কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো, না আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো। মার্চের পর আবার বললেন জুলাই মাসে। আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। অগাস্ট মাসে ক্যামাক স্ট্রিটে জেলাওয়ারি বৈঠকে গেলেন হুমায়ুন। তারপর দল গঠনের তোড়জোড়ে ইতি। আমার জন্য বলে বেড়াচ্ছে ওই 11 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চমকিয়েছে, কড়কিয়েছে, আমি নাকি চমকি দিয়েছি, ভয় পেয়ে গেছি, এসব বলবে, এসব অপপ্রচার। অগাস্টের পরও চলল, এবার প্ল্যান বি। যে প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে 17 ফেব্রুয়ারি 2025 তারিখে দিয়েছি, সেই প্যানেল অনুযায়ী যদি নেতৃত্ব ঘোষণা হয় তাহলে ভোটে লড়বো, আর তা না লড়লে ভোটে লড়বো একটা না, মুর্শিদাবাদের 2টো সিটে লড়বো। রেজিনগর লড়বো আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো, 2টো সিটেই জিতে দেখাবো। তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে। আর এবার 6 নভেম্বর প্ল্যান বি ছেড়ে আবার প্ল্যান এতে ফিরলেন হুমায়ুন। বলেও দিলেন প্রার্থী দেবেন কোথায় কোথায়। আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, এমনকি উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। মানে হুমায়ুনের নজরে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র। বিরোধীরাই বলেন সংখ্যালঘু ভোট নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যায়। তাহলে কি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ ছুড়ছেন হুমায়ুন কবির? আলটিমেটাম, এরপরে হবে 16তম আলটিমেটাম, তারপরে হবে 17তম আলটিমেটাম। তো এত আলটিমেটাম না দিয়ে একটা কিছু করুন, একটা কিছু করুন যাতে দলও বিড়ম্বনায় না পড়ে, আপনিও বিড়ম্বনায় না পড়েন। এর আগে বারবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করেছে হুমায়ুন কবিরকে। তারপরও ভরতপুরের বিধায়ককে বাগে আনা গেল কই? এবার আবার আলটিমেটাম হুমায়ুনের। আমার কিছু হারানোর নেই, আমার কিছু হারার নাই। যারা জমিদারি করে চলছে তাদের কি হারাবে তারা বুঝতে পারবে 2026-এর কাউন্টিংয়ের দিনে। আজকালকার পলিটিক্সে মানে খবরে একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, জানেন তো? অনেকেই হয়তো সিরিয়াল দেখেন, কিন্তু মাঝে মাঝে আমরা না সিরিয়ালের থেকেও বেশি এন্টারটেনমেন্ট খবরে দেখতে পাই। এগুলো এন্টারটেনমেন্ট ভ্যালুই আলাদা। হুমায়ুন তাহলে এবার চলে যাচ্ছেন, তাই তো? জেলার নেতাদের জন্যই নাকি তার দম বন্ধ হয়ে আসছিল, সেই কথা তিনি আগেও বলেছেন, আজও বললেন। সঙ্গে এটাও বলেছেন দল তৈরির আগে তাদের সঙ্গে কি পলিটিক্যাল প্যাক্ট করবেন সেটাও বলে দিয়েছেন। 2026 সালের বিধানসভা ভোটে লড়বেন অন্য দলের সঙ্গে আসন ভাগাভাগি করে, তারপরেও চলবে বার্গেনিং। শেয়ারিং করবো, একা লড়বো না, এইটুকু বলতে পারি। সিট শেয়ারিং করবে? হ্যাঁ অবশ্যই। চিরদিন আমি যতদিন পলিটিক্স করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধে চারণ করেছি, আমি জেল খেটেছি তবুও মাথা নত করিনি, তো তাদের সঙ্গে সিট শেয়ারিং এ যাব। যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের বিরোধী? যখন দল তৈরি হবে, দলের কর্মসূচি কি, কারা নেতৃত্ব, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত। তো মমতার দল নয় যে লোক দেখে হয়ে যাবে। ও একটা ফালতু, ওটা মানে কুণাল ঘোষ পার্ট 2, ও সারাদিন বকবক করাই স্বভাব। বামেদের সঙ্গে হ্যাঁ তাদের সাথেও যাব, আইএসএফ এর সাথেও যাব। আগে তিনি যে কথা বলেছেন
সে কথা তিনি বাস্তবে রূপ দিক দেবে কি দেবে না এখন তো বলতে পারছি না, তারপরে হবে। আর দ্বিতীয় কথা, তিনি রাজনৈতিক মঞ্চ থেকে এমন কিছু কথা বলেছে, সেই সময় কেন বলেছেন, কার পরিপ্রেক্ষিতে বলেছে, সেই বিষয়গুলো যতদিন না খোলাসা করছে, যেটার কোনো প্রশ্নই আসছে না। বামেদের সঙ্গেও যাবেন, আইএসএফ এর সঙ্গেও যাবেন, তাহলে আর কংগ্রেস বাদ থাকবে? কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না সব বাম, কংগ্রেস, আইএসএফ যারা আসতে চান তাদের নিয়ে একটা ডিসেম্বরে নতুন দল, ওনার বিষয়, আমাদের কোনো বক্তব্য কিছু না। দল কারোর সাথে আলোচনা করব না। দল যদি মমতা ব্যানার্জি ডাকে, সেই মুহূর্তে যদি আমার যা যা ডিমান্ড সেটা যদি ফুলফিল করে তাহলেই হবে, নাহলে যাওয়ারও কোনো প্রশ্ন নাই। উনি কি করবেন আগে করতে দিন। ঢাকা কলসি জোরে জোরে পাচ্ছে, যদি উনি দল করার ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা থাকে, আমরা ওনাকে সাফল্য জানাবো, আলাদা দল করে লড়ুন, কোনো অসুবিধা নেই। আপনার প্রতি শুভেচ্ছা থাকলো আমাদের।